আজকের 22তম ক্লাসের আলোচনার বিষয় মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি। গল্পটিকে দুটি ভাগে বিভক্ত করে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে। আশা করি তোমরা দুটি ভিডিও এই গল্পের পূর্ণাঙ্গতার জন্য অবশ্যই দেখে নেবে। গল্পটির নাম ভাত, লিখেছেন মহাশ্বেতা দেবী। পাঠটি কেন নির্বাচন করা হয়েছে সে উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে, মহাশ্বেতা দেবী 20 শতকের অন্যতম সাহিত্যিক। তার বৈশিষ্ট্য এই যে তিনি গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষের জীবন দেখেছেন, তাদের জীবন যুদ্ধের শরিক হয়েছেন। এই সমস্ত অভিজ্ঞতায় তার গল্প উপন্যাসে প্রকাশিত হয়েছে। অর্থাৎ 20 শতকের অন্যান্য সাহিত্যিকদের মধ্যে অন্যতম হলেন মহাশ্বেতা দেবী। তিনি গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষের জীবনের শরিক হয়েছেন, তাদের সঙ্গে তাদের জীবনযাত্রা থেকে অভিজ্ঞতা নিয়েছেন। সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে পরবর্তীকালে গল্প উপন্যাসগুলি রচনা করেছেন। সেই সম্পর্কে জানানোর জন্যই মহাশ্বেতা দেবীর এই ভাত গল্পটিকে নেওয়া হয়েছে। লেখক পরিচিতি অর্থাৎ লেখিকা সম্পর্কে এখানে বলা হয়েছে। লেখিকা 1926 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 2016 সালে। 1926 সালে 14ই জানুয়ারি মহাশ্বেতা দেবী ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা কবি সাহিত্যিক মনীষ ঘটক, মাতা ধরিত্রী দেবী সাহিত্যপ্রেমী ও সমাজসেবী। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেষ পর্যন্ত 1964 সালে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইংরেজি অধ্যাপক রূপে স্থায়ী হন এবং 1984 সালে স্বেচ্ছাবসর গ্রহণ করেন। মহাশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা 1939 সালে খগেন্দ্র মিত্র সম্পাদিত রংমশাল পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসি রানী সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম উপন্যাস নটি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় 1957 সালে প্রকাশিত হয়। গল্প উপন্যাস, অনুবাদ, জীবনী ইত্যাদি মিলিয়ে মহাশ্বেতা দেবীর বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো অরণ্যের অধিকার, কবি বন্দি ঘটি গাঁয়ের জীবন মৃত্যু, তিতুমির, হাজার চুরাশির মা ইত্যাদি। তিনি ত্রৈমাসিক বর্তিকা সম্পাদনাও করেছেন। জীবনে বহু পুরস্কার ও সম্মান লাভ করেছেন তিনি। তার মধ্যে কয়েকটি হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত লীলা পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার। এটি পেয়েছেন আদিবাসীদের ক্ষেত্রে কাজ করার জন্য। জ্ঞানপীঠ পুরস্কার, ম্যাক্সাসে পুরস্কার ইত্যাদি। অবশেষে 2016 সালে এই প্রতিভাময়ী লেখিকা ইহলোক সংবরণ করেন, অর্থাৎ তিনি মারা যান। তাহলে মহাশ্বেতা দেবীকে জানলাম। 1926 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মনীষ ঘটক, মাতার নাম ধরিত্রী দেবী। তিনি এই ধরিত্রী দেবী সমাজসেবী, সাহিত্যপ্রেমী ছিলেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অবশেষে 1964 সালে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 1894 সালে স্বেচ্ছাবসর নিয়ে তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন। তার প্রথম মুদ্রিত লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা 1939 সালে প্রকাশিত হয় রংমশাল পত্রিকায় এবং প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসি রানী সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রথম উপন্যাস নটি হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকায় 1957 সালে প্রকাশিত হয়ে। তার উল্লেখযোগ্য গল্প উপন্যাস গ্রন্থগুলোর মধ্যে অরণ্যের অধিকার, কবি বন্দঘটি গাইর জীবন ও মৃত্যু, তিতুমির, হাজার চুরাশির মা উল্লেখযোগ্য এবং নিজে ত্রৈমাসিক বর্তিকা পত্রিকা সম্পাদনা করেছিলেন। জীবনে সাহিত্য ও সমাজের কাজে ব্রতী হয়ে বিভিন্ন ধরনের সম্মানও লাভ করেছেন। অবশেষে 2016 সালে তিনি মারা যান। চলো আমরা এখন মূল পাঠ সম্পর্কে জেনে নিই। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। লোকটা বলতে এখানে
কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। আমরা গল্পের আলোচনায় তার সম্পর্কে জানতে পারবো। কি রকম যেন উগ্র চাহনি, তার কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো, কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। লোকটা অর্থাৎ উৎসব নাইয়া দেখতে উগ্র, একটু বুনো, কোমর পর্যন্ত ময়লা লুঙ্গি পড়েছে। বামুন ঠাকুর বলেছে এই লোকটাকে আনা হয়েছে, কাজ করবে আর ভাত খাবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। তাহলে এই যে সংসারে এই লোকটাকে নিয়ে আসা হয়েছে বড় বাড়িতে, সেই সংসারে পিসিমা অভিভাবকত্বে চলে, সমস্ত নিয়ম কানুন পিসিমার নিয়মেই চলে। এই পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হয়। কিন্তু একটা অদ্ভুত কথা, এই পিসিমার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সব বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারের হেসেল দেখেছেন। হেসেল মানে রান্না বান্নার বিষয়গুলোকে দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। তাহলে এই যে পিসিমার নিয়মে বড় বাড়ি চলে, সেই পিসিমার বিয়ে হয়নি। লোকে বলে ওর বিয়ে নাকি ঠাকুরের সঙ্গে হয়েছে, উনি হলেন দেবতার সেবিকা। আবার বড় বাড়িতে শিব মন্দিরও আছে। সেই বুড়ো কর্তা এই রাস্তার পাশে সব বাড়িগুলোই শিবের নামেই রেখেছেন। তিনি খুবই দূরদর্শী লোক ছিলেন। বড় পিসি নাকি বলেছিলেন যে উনি আমার পতি দেবতা, অর্থাৎ শিবকে সে পতি দেবতা হিসেবে মেনে নিয়েছে। এসব কথা সত্যি না মিথ্যা বড় পিসি চিরকাল, মানে সত্যি না মিথ্যা সেটা সঠিকভাবে বলা যায় না, কিন্তু এই বড় পিসিমাই এ সংসারের হেসেল, ভাড়াটে বাড়ির মিস্ত্রি এবং তার বাবারও সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে? মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। তাহলে বাসিনীর কে হয়? বাসিনী এই লোকটাকে ডেকে এনেছে। লোকটার নাম কি বলেছিলাম? উৎসব নাইয়া, তাকে নিয়ে এসেছে। বড় বউ বলে কিরকম দেখতে? বড় বউ বলেছে দেখতে তাকে কিরকম? কাকে? উৎসব নাইয়াকে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙ্গুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথার আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা অন্য বাড়ির লোক নাকি? বড় বউ এই লোকটাকে, উৎসব নাইয়াকে দেখতে কেমন বলায় ঠেস দিয়ে বা ঠাট্টা করে বলেছে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? অর্থাৎ সৌন্দর্যময় দেবতা কার্তিক যেমন
তেমনি বলেছে 10টা পয়সা খরচ করতে পারে না, 14 দফায় কাজ করাবে, পেটে দুটো খাবে, সে দিয়েও কাজ করানোর লোক আনতে সে সেটাও দিতে পারে না। হ্যাঁ, তা সত্ত্বেও আরো এর থেকে ভালো লোক কিভাবে আসবে, সেটাই এখানে ঠাট্টা করে বলেছে। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার তোমার এটা তোমার হবে, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেই জন্যেই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় পিসিমা শেষ খোঁচাটা মেরে বলেছে বড় বউকে যে আসলে তোমার শ্বশুরই তো মরতে বসেছে, তার জন্যই তো হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুর মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ দৌড়ে চলে যায়, অর্থাৎ বড় বউ এর যে শ্বশুর, সে শ্বশুর মরতে বসেছে, তার লিভারে ক্যান্সার হয়েছে। সেই লিভারে ক্যান্সার হওয়ার জন্য 82 বছর বয়সে এবার মরতে বসেছে। বড় বউ সেটা জানতো না, জানার ফলে সে দৌড়ে ঘরে চলে যায়। আজ অনেক কাজ, মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ি মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের জগ্গি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। অর্থাৎ শ্বশুর মারা গেলে বিধবা হয়ে যাবে, তার জন্য খাবারের নিয়ম কানুন এসে যাবে, তাই তার আগে শাশুড়ির জন্য মাছ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের ব্যবস্থা করা হয়েছে। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন এলো সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ বড় ঘুমোচ্ছে, এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাধা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? অর্থাৎ শ্বশুরের ঘরে বড় বউ, শ্বশুরের ঘরে বড় বউ গেলে তবেই নার্স উঠে আসবে, চা খেতে আসবে। সেজো ছেলে বিলেতে আছে এবং ছোট মেয়ে বড় ঘুমোচ্ছে, তারা 11টার আগে কোনোদিন উঠে না, তাই তাদের চাকরি করা হয়ে ওঠে না। এবং 18খানা বাড়ি রয়েছে, 18খানা তাদের বাড়ি রয়েছে দেবত্র বাড়ি, আর রয়েছে বাধা অঞ্চলের অসাগর জমি, মানে অনেক জমি রয়েছে, তাই তাদেরকে কাজ করতে হয় না। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। মানে বড় বউ ভাবতে বসেছে যে ক্যান্সারে যদি তার শ্বশুর মারা যায় তাহলে কি হবে, কিভাবে চলবে এই সংসার, সে নিয়ে ভাবছে। ক্যান্সার, লিভারে ক্যান্সার হয়েছে, সেটা যদি আগে জানা যেত তাহলে আগে ব্যবস্থা নিতে পারতো, আগে জানা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার উপায় নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, বড় বউয়ের কাছে শ্বশুর যেন ঠাকুর দেবতার সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে, হবে না কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞ হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভোজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। অর্থাৎ এদিকে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, সেই যজ্ঞের ব্যবস্থা
করা হয়েছে, কারণ ডাক্তার বলে দিয়েছে যে উম, কর্তা আর বাঁচবে না। এর ফলে ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছে, সেই তান্ত্রিকের ফর্দ অনুসারে বেল, কয়রা, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ আধমন করে আনা হয়েছে, সেগুলো এক মাপের করে কাটতে হবে। আর ভোজন চাকর আনতে গেছে কালো বিড়ালের লোম, শ্মশান থেকে বালি। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। এই যজ্ঞ অনুষ্ঠানের যে কাঠ এক মাপে কাটতে হবে, সেই কাঠ কাটার জন্যই লোকটাকে নিয়ে এসেছে। লোকটা বলতে এখানে উৎসব নাইয়ারই কথা বলা হয়েছে, উৎসব নাইয়ার কথা বলা হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে সেই জল বাদার অঞ্চল থেকে। ও নাকি কদিন খায়নি, বাসিনী এনেছে। বাসিনী হলো তার গ্রাম সম্পর্কের বোন, বাদায় থাকে। অথচ ভাতের আহিনকে এতখানি, আহিনকে মানে নেশা এতখানি, এ আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। ওরা তো উৎসব নাইয়া বাদায় থাকে ঠিকই, কিন্তু বাদায় চালের অভাব হতে পারে, কিন্তু বড় কর্তার বাড়িতে চালের অভাব নেই। একতলায় ডোলে ডোলে কত রকমের চাল সেখানে সাজানো রয়েছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচে হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙ্গে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানির চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ, বাসিনি এত নানাবিধ চাল। দেখো এখানে বড় বাড়ির বাড়িতে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম চালের ভাত রান্না করা হয়, বিশেষত 5 রকমের চাল এখানে রান্না করা হয়। ঝিঙ্গে শাল চালের জন্য নিরামিষ ডাল, চালের সঙ্গে ভাত, নিরামিষ ডাল তরকারি। রামশাল চালের সঙ্গে মাছ। বড়বাবু কনকপানি চাল ছাড়া খায় না। ছোট এবং মেজো 12 মাস পদ্মজালি চাল খায়। এবং বামুন ঠাকুরদের জন্য, বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না করা হয়ে থাকে। এই বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে এই সব চালের রান্না দেখে, আর তার যেন চোখ টিকরে বেরিয়ে আসে, কারণ সে অনেক দিন ধরে ভাত খায়নি, পরন্তু ওখানে কাঠ কাটার কাজ করে চলেছে। এত নানাবিধ চাল বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে না? বাদায় এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়, তা দে রে দেখি বাসিনি, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই। বড্ড ঝেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনি বাগ্যতা করি তোরে। আরে আরে, করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাকে বাগে দিয়ে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি ঝাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টে খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, লোকটির নাম উৎসব। আমরা এখন পেলাম যে কাঠ কাটতে কাটতে বাসিনীর কাছে চাল চেয়েছিল মুখে দিয়ে দিতে। চিরকাল সে উৎসব নাইয়া নামে পরিচিত, অর্থাৎ উৎসব নামটির পাশাপাশি সে চিরকাল উৎসব নামে পরিচিত হয়েছে। গায়ে গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা তার মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল,
ততদিন সে খেতে পারেনি। ও চন্নুনির মা হলো তার স্ত্রী। চন্নুনিরে, তোমরা কার না কেন, কোথা হইলে গো? তোমরা কার না কেন? কার না মানে হচ্ছে কোথা বলো না কেন? কোথা মানে কোথায় থাকলে, হইলে মানে থাকা, কোথায় থাকলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল, অর্থাৎ হারিয়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কোথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আর না ও চন্নুনির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখ বন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, অর্থাৎ পিতা হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়, সে কৌটোটাই বা কোথায়? তাহলে আমরা জানতে পারলাম যে লোকটি এসেছে কাঠ কাটতে, সেই লোকটির নাম উৎসব নাইয়া। তাকে সেই উৎসব নামে পরিচিত। সে ভাতের জন্য পাগল হয়ে গিয়েছে। একদিন ঝড় ঝাপটায় মাতলার বন্যায় তাদের ঘর বাড়ি ভেঙে যায়, এবং সেখানে চন্নুনির মা অর্থাৎ তার স্ত্রী সন্তান যেন মারা গিয়েছে। কিন্তু জল নেমে যাওয়ার পরেও সে সেখানেই রয়ে গেছে। চন্নুনির মা অর্থাৎ স্ত্রী পুত্রদের আওয়াজ শোনার জন্য। সাধন দাস বলেছিল উৎসবকেও যেন টেনে নিয়ে যাচ্ছিল, সে একটা গাছে বেঁধে রয়ে গিয়েছিল। অবশেষে সে চন্নুনির মাকে ডাকতে চায়, তার জন্য সে অপেক্ষা করে আছে। উপরন্তু অপেক্ষা করেছে একটা টিনের মুখ বন্ধ কৌটার জন্য। সেখানে তার সেই বাড়ির জমির দরখাস্তের নকল ছিল। সেখানেই লেখা রয়েছে উৎসব নাইয়া, পিতা হরিচরণ নাইয়া। যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল, অর্থাৎ সব শেষ হয়ে গেছে। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যের মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একটা কথা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটেই। অর্থাৎ মাতলার জলে ঝড় ঝাপটায় উৎসব সব হারিয়ে ফেলেছে, এবং পরিশেষে সে পাগল হয়ে গিয়েছে। সেখানে স্ত্রী পুত্রদের খুঁজতে সে ব্যস্ত হয়ে পড়েছে, এবং এদিকে রান্না করা খিচুড়িও তার খাওয়া হয়নি। যখন তার সম্বিত জ্ঞান ফিরেছে, তখন এদিকে খিচুড়ি শেষ হয়ে গেছে, ড্রাই ডোলে পরিণত হয়েছে। তখন সে শুধু চাল মুখে দিয়ে কিছুদিন কাটিয়ে দিয়েছে। অন্যদিকে এই দুর্ভিক্ষে
অনেকেই মারা গেছে, তাদের শ্রাদ্ধ শান্তির জন্য মহানাম শতপথীকে খবর দিয়ে আনা হয়েছে, সে আরো কয়েকটা গ্রামে এই শ্রাদ্ধ শান্তি সেরে তবে এই গ্রামে আসবে। অন্যদিকে উৎসবকে সাধন বলে উঠে যে সে কেন কলকাতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সরকার ঘর করে দেওয়ার জন্য ঘর করে দেবে। তখন উৎসব একটু পাগলের থেকে বুদ্ধিমান সাজার চেষ্টা করে। এই পর্বে এইটুকুই আলোচনা করা হলো। এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি একটু ভালো লাগে বা সমৃদ্ধ হও, তবে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।